প্রিয় ছাত্রছাত্রী, স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেল সহজ গণিতের পাঠশালা। আমি শিক্ষক প্রসেনজিৎ বিশ্বাস। আজ ক্লাস 9 এর যে 7 নম্বর চ্যাপ্টার বহুপদী সংখ্যামালা অর্থাৎ পলিনোমিয়াল, সেই চ্যাপ্টারের আমি সেকেন্ড পার্টটা অর্থাৎ ভাগশেষ উপপাদ্য, যেটাকে ইংরেজিতে বলবো রিমাইন্ডার থিওরেম, সেই রিমাইন্ডার থিওরেম নিয়ে আমি আলোচনা করব। এর আগে আমি অপেক্ষক, ফাংশন এবং ফাংশনের শূন্য কিভাবে বের করতে হয় তার একটা ভিডিও করে আমি অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা এখনো পর্যন্ত যারা সেই ভিডিওটা দেখোনি, সেটা গিয়ে আগে দেখে নাও, তাহলে আজকের ভিডিওটা বুঝতে সুবিধা হবে। আর আজকের ভিডিওটা এই চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট ভিডিও, কারণ এই ধারণাকে কাজে লাগিয়ে আজকের যে চ্যাপ্টারটা করব, সেই ধারণাটাকে কাজে লাগিয়ে আমি পরবর্তী যে চ্যাপ্টারটা আছে পরবর্তী যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ বা মিডল টার্ম, সেটা কিন্তু আমাদের বুঝতে খুব সুবিধা হবে। আজকের এই ধারণাটাকে কাজে লাগিয়ে আমরা পরবর্তীতে ওই চ্যাপ্টারটা বুঝবো। তো চলো শুরু করি। কি দেওয়া আছে? ভাগশেষ উপপাদ্য অর্থাৎ রিমাইন্ডার থিওরেম। ভাগশেষ বলে একটা উপপাদ্য আছে, তোমাদের বলে রাখি উপপাদ্যটা তোমাদের পড়তে হবে না, মুখস্থ করতে হবে না। জাস্ট উপপাদ্যের যে ধারণাটা আছে বা যে কনসেপ্টটা আছে, সেই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমি কিছু অঙ্ক করব বা কিছু প্রবলেম সমাধান করব। তো সেটা দেখার আগে মনে করো, নর্মালি আমি গত চ্যাপ্টারে গতদিন যেটা শিখেছিলাম সেই জায়গাটা যদি আমি ধরে নিচ্ছিলাম যে আমি একটা ফাংশন শিখেছিলাম অপেক্ষক। অপেক্ষক বা ফাংশন কাকে বলছি? এফ অফ এক্স। অর্থাৎ এইটা বলেছিলাম একটা ধান ভাঙানো মেশিন। এই মেশিনের মধ্যে শুধু ধানই দিচ্ছি, এক্স মানে মনে করো শুধু ধান। এই মেশিনের মধ্যে অন্য কোনো কিছু দিচ্ছি না, একই জাতীয় জিনিস দিচ্ছি, যেটাকে ভেরিয়েবল বলছি বা চলরাশি বলছি। সেটা হচ্ছে এই অপেক্ষকের ক্ষেত্রে চলরাশি হচ্ছে এক্স। আমি একটা অপেক্ষক তৈরি করলাম যার মধ্যে শুধু এক্স দিয়েই কোন একটা এক্সপ্রেশন বা বহুপদী সংখ্যামালা থাকবে। মনে করো আমি এরকম লিখছি 3x² প্লাস 5x+1, একটা সংখ্যা আমি লিখেছি। দেখতেই পাচ্ছ যে সংখ্যা মালা লিখেছি। সংখ্যা মালার মধ্যে যে ভেরিয়েবল গুলো আছে, সেই ভেরিয়েবল গুলো বা চলরাশি গুলো আছে, সেগুলো এক্স আছে। তো পুরোটাকে এক্স দিয়েই প্রকাশ করেছে, তার জন্য আমি এটাকে লিখছি, পুরো ব্যাপারটাকে লিখছি এফ অফ এক্স, ফাংশন অফ এক্স। মানে এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে এক্স এরই দিয়ে কোনো কিছু একটা এক্সপ্রেশন লেখা আছে, সেটা আমি লিখেছি। এটা আমি অলরেডি আগের ভিডিও আলোচনা করে দিয়েছি। মনে করো এফ অফ এক্স সমান 3x² প্লাস 5x+1। এই বহুপদী সংখ্যামালাকে বা এই অপেক্ষককে আমি অন্য একটা ফাংশন, যেটাকে আমি জি অফ এক্স নাম দিচ্ছি, সেটাও এক্স এর ফাংশন, মনে করো x-1 দিয়ে ভাগ করব। তার মানে সোজা সাপটা বাংলায় বলা চলে যে আমি 3x² প্লাস 5x+1 এটাকে ভাগ করছি কত দিয়ে? x-1 কে ভাগ করছি। এই ভাগগুলো কিন্তু আমরা করা জানি। এখানে তুমি দেখতে পাচ্ছ, এখানে এটা হচ্ছে ভাজ্য, মিডলে যেটা থাকে সেটা হচ্ছে ভাজ্য দেখতে পাচ্ছ 3x² প্লাস 5x+1। আর যাকে দিয়ে ভাগ করছি সেটা হচ্ছে ভাজক হচ্ছে এখানে দেখতে পাচ্ছ x-1। তাহলে আমি ভাগ করলে কি হয় সেটা আগে দেখি, তারপরে উপপাদ্যটা প্রয়োগ করব। দেখো, ভাগ করার নিয়ম আমি বলে দিই। ভাগ করার নিয়ম, প্রথমে কাকে দিয়ে ভাগ করছি? x-1 দিয়ে এটাকে ভাগ করছি। তাহলে এমন কিছু একটা এখানে গুণ দিতে হবে যাতে করে প্রথম যে পদটা আছে 3x², সেই পদটা যাতে মিলে যায়। নর্মালি আমরা যখন ভাগ করি, দেখো নর্মালি যখন আমরা ভাগ করি, মনে করো যে 4 দিয়ে একটা সংখ্যা ভাগ করছি, 2, 7, 3 একটা সংখ্যাকে ভাগ করছি, অর্থাৎ 273কে আমি এর সাথে কানেক্ট করে দেখানোর চেষ্টা করছি। 273কে আমি ভাগ করছি 4 দিয়ে। তো আমরা কিভাবে ভাগ করি? দেখো, ভাগ করতে গেলে প্রথমে 4 2 এর মধ্যে যায় কিনা দেখতে পাচ্ছি 2 এর থেকে 4 বড়, যায় না ভাগ করলে। তখন আমি দুটো সংখ্যা নিয়ে নিচ্ছি। কত নিচ্ছি? 27 নিচ্ছি। 27কে এমন কিছু দিয়ে গুণ করছি 4 এর সঙ্গে, যাতে করে 27 এর খুব কাছে হয়, বেশি যেন না হয়, তোমরা জানো। তাহলে সেই ক্ষেত্রে আমি দেখছি 4 ছক 24 হয়। যদি এখানে 6 নেই তাহলে 4 ছক 24 হচ্ছে, কিন্তু যদি এখানে 7 নিই, 4 7 28 হয়ে যাচ্ছে। আছে কত আমার? 27। তাহলে আমি এখানে 7 নিচ্ছি না, 6 নিচ্ছি। 6 নিয়ে এটা লিখে রাখছি, পরের ধাপে দেখছি। তাহলে এখানে আমি তাই করবো, প্রথম যে পদটা আছে সেই পদটাকে আমি যখন মেলাতে গিয়ে এখানে আমি এমন একটা সংখ্যা নেব, এমন কিছু একটা সংখ্যা বসাবো যেটার সাথে এটা গুণ করলে 3x² এর কাছাকাছি হয়। তাহলে দেখতে পাচ্ছি এখানে x আছে, x এর সাথে এখানে আমার x² তৈরি করতে হবে। এখানে 3 আছে, তাহলে আমি এখানে 3x নিচ্ছি। 3x আর এটা গুণ করে দিচ্ছি। তাহলে x এর সঙ্গে 3x গুণ করলে 3x², প্রথমটা মিলে গেল। শুধুমাত্র এখানে x ছিল না, x এর সঙ্গে -1 ছিল, তাহলে -1 দিয়ে 3x গুণ করে দিচ্ছি। তাহলে এখানে হয়ে যাচ্ছে -3x। 3x এর সঙ্গে -1 গুণ করলে এবার আমরা কি করছি? এবার হচ্ছে এই টার্মের সঙ্গে আর এইটা বিয়োগ করব।
বিয়োগ করি, এখানে দেখো বিয়োগ করছিলাম আমি 27 থেকে 24 বাদ দিচ্ছিলাম, 24 বাদ দিলে কত থাকছিল, 24 বাদ দিলে 3 থাকছিল। আমরা বিয়োগ করি, অ্যাকচুয়ালি এখানে করলাম কি, অ্যাকচুয়ালি করলাম 27 থেকে 24 বিয়োগ করলাম। আমি এখানেও তাই করব, এখানে যেটা বাদ দিচ্ছি সেটা হচ্ছে 3x এর স্কোয়ার প্লাস 5x, সেইটার থেকে বাদ দিচ্ছি, কত বাদ দিচ্ছি, 3x এর স্কোয়ার মাইনাস 3x, এটা বাদ দিচ্ছি। বাদ দিলে কি হচ্ছে দেখো, বাদ দিলে এখানে 3x এর 3x স্কোয়ার আগের যে চিহ্নটা ছিল সেই চিহ্নটা প্লাস চিহ্ন ছিল, তাহলে প্রথম পোর্শনে যেটা আছে 3x এর স্কোয়ার প্লাস 5x যেমন আছে তেমন লিখলাম, এখানে প্লাসে মাইনাসে মাইনাস 3x স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 3x হচ্ছে। তার মানে আমি কি দেখতে পেলাম, ব্র্যাকেটের মধ্যে যেটা ছিল বিয়োগ করার মানে দাঁড়াচ্ছে, তার যা চিহ্ন ছিল বিয়োগ করা মানে চিহ্নটা পাল্টে গেল, এখানে প্লাস ছিল হয়ে গেল মাইনাস, এখানে মাইনাস ছিল হয়ে গেল প্লাস, অর্থাৎ মাইনাস দিয়ে গুণ করলে শুধুমাত্র চিহ্নগুলো পাল্টে যায়। আমরা এটা দেখলাম, পরবর্তীতে ধারণাগুলো কাজে লাগাবো, অলরেডি তোমরা এটা জানো, আমার ব্যাখ্যার কোনো দরকার ছিল না। তাহলে এখানে আমরা তাই করেছিলাম, 27 থেকে 24 বিয়োগ করে দিয়েছিলাম, বিয়োগ করে দিলে রেজাল্ট যেটা পেয়েছিলাম, রেজাল্ট পেয়েছিলাম 3। এখানেও আমরা সেটা বিয়োগ করব, বিয়োগ করা মানে দাঁড়াচ্ছে এর চিহ্ন কি আছে, 3x স্কোয়ারের চিহ্ন প্লাস আছে, প্লাস আমি লিখি না, তাহলে বিয়োগ করা মানে এই চিহ্নটা পাল্টে গিয়ে মাইনাস হচ্ছে, আর এই মাইনাস 3x এর চিহ্ন পাল্টে গিয়ে প্লাস হচ্ছে। দেখতেই পাচ্ছ তোমরা এখানে কি হয়েছে, বিয়োগ করেছি, ব্র্যাকেটের মধ্যে যেটা ছিল প্লাসটা মাইনাস হয়েছে, মাইনাসটা প্লাস হয়েছে, তাহলে এখানে মাইনাস হলো, এখানে প্লাস হলো। তোমরা লিখবে বিয়োগ করে পাই, যেহেতু বিয়োগ করছি। এই ভাগ প্রক্রিয়াটা তোমরা সবাই জানো, যারা জানো তারা একটু দেখো, বুঝতে সুবিধা হবে। তাহলে 3x স্কোয়ার ছিল, 3x স্কোয়ার চলে গেল, 3x স্কোয়ার থেকে 3x স্কোয়ার চলে যাওয়া মানে এটা ব্যালেন্স হয়ে গেল, কেটে গেল। এখানে হচ্ছে 5x প্লাস মানে আছে, আর এখানে হচ্ছে 3x প্লাস, প্লাস মানে আছে, তাহলে 5x আর 3x মোট কটা x হলো, মোট 8খানা x হলো, আমি দেখতে পাচ্ছি। এইবার আমরা 1কে নামিয়ে নিয়ে আসলাম, 1 যেহেতু রয়ে গেছে 1কে নামিয়ে নিয়ে আসলাম। আমরা এখানেও তাই করতাম, বিয়োগ করে যে 3 হয়েছিল, 3-এর পরে যে পাশে যে 3 ছিল 3কে আমরা এখানে নামিয়ে নিয়ে এসেছিলাম। নামিয়ে নিয়ে আসার পরে এইবার আবার 4 দিয়ে 33-এর মধ্যে কয়বার যায় দেখবো, 4 × 8 = 32, 4 × 8 = 32 হচ্ছে, এখানে বিয়োগ করলে 1 ভাগশেষ থাকছে। তাহলে এখানে আমরা তাই করব, এখানে দেখবো কত দিলে ব্যালেন্স হচ্ছে, এখানে x আছে, এখানে আমার 8x আছে, তাহলে আমাকে এখানে +8 দিতে হবে, 8 দিয়ে যদি গুণ করি তো 8x, এখানে হচ্ছে 8 × 8, তাহলে বিয়োগ করে দেবো, বিয়োগ করলে তুমি জানোই বিয়োগ করলে তার চিহ্নটা পাল্টে যায়, চিহ্ন পাল্টে যাওয়ার মানে যেটা দাঁড়াচ্ছে এটা হচ্ছে মাইনাস, আর মাইনাস হয়ে যাচ্ছে প্লাস। তাহলে 8খানা x ছিল, 8খানা x থেকে 8খানা x চলে গেল, তারপরে এটা ব্যালেন্স হয়ে গেল, এখানে আছে 1 আর এখানে আছে 8, 8-এর চিহ্ন কিন্তু প্লাস, তাহলে 1 আর 8 হয়ে গেল 9। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ভাজক হলো, এটা হচ্ছে ভাজ্য হলো, আর ডান দিকে যেটা হচ্ছে সেটাকে আমরা বলি ভাগফল। ভাগফল পেলাম 3x + 8, আর 9 যেটা থেকে গেল সেটা হচ্ছে ভাগশেষ, 9 যেটা থেকে গেল সেটা হচ্ছে ভাগশেষ। তোমরা দেখতে পেলে 9 হচ্ছে ভাগশেষ থেকে গেল। এইবার আমরা এত বড় একটা ভাগ করলাম, ভাগ করলে এটা দেখতে পেলাম, বলছে ভাগশেষ উপপাদ্য যেটা বলছে, ভাগশেষ উপপাদ্য বলছে এত ঝামেলা করার কোনো দরকারই নেই, এত কিছু না করেও আমি এই ভাগশেষ কত হবে সেটা আমি বের করতে পারবো, কারণ উপপাদ্যের নাম হচ্ছে ভাগশেষ উপপাদ্য। বলছি আমি ভাগ না করে জটিল প্রক্রিয়ার মধ্যে না যেয়ে আমি যে উপপাদ্যটা বলবো সেই উপপাদ্যটার বিষয়বস্তুকে কাজে লাগালে ডাইরেক্ট আমি এই 3x² + 5x + 1 একে x - 1 দিয়ে ভাগ করলে যে ভাগ শেষ হবে সেই ভাগ শেষটা বের করতে পারবো, কিন্তু আমি ভাগফলটা বের করতে পারবো না উপপাদ্য ব্যবহার করে। উপপাদ্য কি বলছে, উপপাদ্য যেটা বলছে সেটা আমি একবার বোঝার চেষ্টা করি। উপপাদ্য বলছে যদি f(x) কে এর মাত্রা x এর মাত্রা > 1 হবে, যদি f(x) কে যদি g(x) দিয়ে ভাগ করা যায়, মানে কোনো একটা অপেক্ষককে অন্য একটা অপেক্ষক দিয়ে ভাগ করা যায়, এবং অপেক্ষক দিয়ে বলছি মানে কি দাঁড়ালো, মানে 3x² + 5x + 1 এই জাতীয় কিছুকে অন্য একটা জাতীয় কিছু এক্সপ্রেশন দিয়ে যদি ভাগ করা যায়, তাহলে ভাগ করলে যে ভাগশেষটা থাকবে সেটা নাকি এইভাবে বের করা যায়। কিরকম বের করা যায়, যে ভাজক যাকে দিয়ে ভাগ করছি x - 1, এটা তো ভাজক ছিল, যাকে দিয়ে ভাগ করছি সেই টার্মটাকে আমি x - 1 যাকে দিয়ে ভাগ করছি তাকে ডাইরেক্টলি আমি 0 লিখে দেবো। ডাইরেক্টলি কত লিখবো, 0 লিখবো, যাকে দিয়ে ভাগ করছি, কিন্তু আমি এখানে ভাগ করছি f(x) কে ভাগ করছি g(x) দিয়ে, অর্থাৎ
এইটাকে ভাগ করছি এইটা দিয়ে। তাহলে যাকে দিয়ে ভাগ করছি অর্থাৎ ভাজককে আমি ডাইরেক্টলি জিরো লিখে দেবো। জিরো লিখে দিলে এখান থেকে এক্স এর একটা মান বেরোবে। এক্স এর মান কত বেরোবে? এক্স এর মান বেরোবে এখান থেকে, এক্স লিখছি -1 কে সমান চিহ্নের ডান দিকে পাঠালে +1 হয়ে গেল। তাহলে এক্স এর মান যদি আমি 1 বসাই, এক্স এর মান যদি আমি 1 বসাই, এক্স এর মান 1 কোথা থেকে পেলাম? ভাজক থেকে পেলাম। এক্স এর মান কোথা থেকে পেলাম আমি? ভাজক থেকে। ভাজক থেকে এক্স এর মান যা বেরোবে সেই মানটা যদি আমি ভাজ্যে বসিয়ে দিই, ভাজ্য মানে যে ফাংশনটা ছিল সেই ফাংশনে এক্স এর জায়গায় বসিয়ে দিই, তাহলে যে ভ্যালুটা আসবে, তাহলে যে মানটা পাবো সেই মানটাই হচ্ছে ভাগশেষ থাকবে। একটু ক্লিয়ারলি বলি, তাহলে আমি এটাকে একটু লেখার চেষ্টা করি। কি বললাম? যে ভাজকের এক্স এর মান বের করব, ভাজকের মানটা জিরো ধরবো, অর্থাৎ এখানে আমি লিখেছি জি অফ এক্স, এটা যেটা ছিল x-1 সেটাই তো জি অফ এক্স। জি অফ এক্স কে আমি জিরো ধরেছি। জি অফ এক্স সমান কত? জি অফ এক্স সমান হচ্ছে x-1। x-1 এর থেকে এক্স এর মান বের করলাম। এক্স এর মান বের করে যদি আমি ভাজ্যে বসিয়ে দিই, যদি আমি ভাজ্যে বসিয়ে দিই, ভাজ্যে বসিয়ে দেওয়ার মানে কি দাঁড়াচ্ছে? ভাজ্য ছিল এফ অফ এক্স ইকুয়াল টু 3x² প্লাস 5x প্লাস 1, এই ছিল ভাজ্য। ভাজ্যে যদি এক্স এর জায়গায় আমি কত বসাবো? এক্স এর জায়গায় যদি 1 বসিয়ে দিই, দেখো যেখানে এক্স ছিল এক্স এর জায়গায় 1, আমরা জানি অপেক্ষকের মান কি করে বের করতে হয়, আগের চ্যাপ্টারে আলোচনা করে দিয়েছি। কিছুই না, যেখানে যেখানে এক্স আছে এক্স এর পরিবর্তে 1 বসিয়ে দেবো। 3 এক্স এর জায়গায় কত বসাবো? 1, 1 এর স্কোয়ার 5, 5 এর সাথে এক্স এর জায়গায় কত বসাবো? 1 প্লাস 1, তাহলে 1 এর স্কোয়ার মানে 1, 3 অক্ষে 3, 5 অক্ষে 5, এটা হচ্ছে 1, 5 আর 1 6, 6 আর 3 9। তাহলে আমি অল্প ভাবেই ভাগশেষটা বের করে ফেলতে পারলাম, বা ভাগশেষ বের করে দেখলাম যে ভাগশেষটা কত হচ্ছে? 9 হচ্ছে। কখন 9 হচ্ছে? যদি x-1 দিয়ে 3x² প্লাস 5x প্লাস 1 কে ভাগ করা যায়। আমি দেখতে পেয়েছিলাম ভাগশেষ কত হচ্ছে? ভাগশেষ 1 হচ্ছে। তাহলে এইটাই ছিল হচ্ছে আমার ভাগশেষ উপপাদ্য। আমি ভাগশেষ উপপাদ্যের থিওরিটিক্যাল পার্টে বা যেটা জটিল ব্যাপার সেটাই যাচ্ছি না, আমি জাস্ট এর ধারণাকে কাজে লাগাচ্ছি যে কি করতে হবে। ভাজ্যকে যখন ভাজক দিয়ে ভাগ করছি, অর্থাৎ যাকে দিয়ে ভাগ করব সেইটার মান সেখান থেকে এক্স বা ওয়াই যাই থাকুক না, কারণ এখানে যেমন ফাংশনটা এক্স এর ফাংশন, যদি ওয়াই এর ফাংশন হতো তাহলে সেখান থেকে আমি ওয়াই এর মান বের করে নিতাম। দিয়ে সেই মানটাকে যখন আমি ভাজ্যর ঘরে লিখছি, ভাজ্যর ঘরে আমি লিখছি, লেখার পরে যে মানটা পাচ্ছি সেই মানটাই হচ্ছে ভাগশেষ থেকে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ 9 ভাগশেষ থাকছে। আমি এমনি নর্মালি ভাগ পদ্ধতির সাহায্যে যখন ভাগ করেছিলাম তখনও দেখতে পেয়েছিলাম যে ভাগশেষ কিন্তু 9 থাকছে। এটা আমার দেখতে পেলাম। 272 লিখি, 272 লিখি। একে যদি আমি 4 দিয়ে ভাগ দিই তাহলে কি হতো একবার দেখি। 4 দিয়ে ভাগ দিলে বলতে পারছি যে 4 ছক 24 হলো, 3 হচ্ছে 32, 4টা 32, অর্থাৎ এখানে ভাগশেষ কত থাকছে? ভাগশেষ 0 থাকছে। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে বলি ভাগ মিলে গেল। মিলে যাওয়া মানে কি? মিলে যাওয়া মানে বলতে পারবো যে 272 সমান লিখতে পারবো যে ভাজক ইন্টু ভাগফল, অর্থাৎ 4 ইন্টু 268 গুণ করলে 272 পাবো, এটা আমরা জানি। সেই ক্ষেত্রে যে দুটো সংখ্যা পেলাম ভালো করে লক্ষ্য করো, সেই ক্ষেত্রে 272 গুণ ফলে ভাঙলে, 272 তো গুণ ফলে ভেঙে দিয়েছি আমি, 272 গুণ ফলে ভাঙলে যে যে সংখ্যাগুলো পাবো তাদের প্রত্যেককে বলা হবে 272 একটা উৎপাদক। কি বলা হবে? উৎপাদক। আমি কিন্তু পরের চ্যাপ্টারেই কিন্তু উৎপাদকের বিশ্লেষণ করাবো। তাহলে উৎপাদক কাকে বলে? উৎপাদক হচ্ছে যখন কোনো সংখ্যাকে অন্য কোনো সংখ্যাতে ভাগ করলে ভাগশেষ 0 হবে। 0 হওয়ার অর্থাৎ মিলে যাবে। অর্থাৎ কিনা 272 খানা জিনিস যদি আমি আনি, এনে যদি আমি 4 জনের মধ্যে ভাগ করি তাহলে এক একজন 68 খানা জিনিস পাবে, কোনো ভাগশেষ থাকবে না, কোনো জিনিস অবশিষ্ট থাকবে না, বা কোনো জিনিস কেটেও ভাগ করা লাগবে না। পূর্ণ মাত্রায় 4 জনের মধ্যে ভাগ করলে 68 খানা করে জিনিস পাবে। তো সেই ক্ষেত্রে 4 এবং 68 এই দুটো সংখ্যাকে যদি গুণ করা যায়, গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেই সংখ্যাটা হচ্ছে 272 পাওয়া যাবে। অর্থাৎ 272 কে ভাঙলে 4 আর 68 পাই। এরকম 272 কে ভাঙলে আরো অনেক সংখ্যা পেতে পারি। 272 কে ভাঙলে এখানে আমি যেটা পেতে পারি, এটা পেতে পারি যদি 2 দিয়ে ভাঙতাম তাহলে এখানে হতো 136 হয়ে যেত। 2 দিয়ে ভাঙলে 272 কে, তাহলে 2 এবং 136 এরাও হচ্ছে 272 উৎপাদক। উৎপাদক কাকে বলছে? উৎপাদক হচ্ছে কোন সংখ্যাকে গুণ ফলে ভাঙলে যে যে সংখ্যাগুলো পাওয়া যায় তারাই উৎপাদক। অর্থাৎ 272 খানা জিনিস
আমি দুজনের মধ্যেও ভাগ করে দিতে পারবো এবং 136 জনের মধ্যে ভাগ করে দিতে পারবো। দুজনের মধ্যে ভাগ করে দিলে একজন পাবে 136 খানা, অথবা যদি আমি 136 জনের মধ্যে ভাগ করে দিই তাহলে একজন পাবে হচ্ছে 2 খানা করে। তাহলে এরা সবাই হচ্ছে উৎপাদক। পরের চ্যাপ্টার কিন্তু উৎপাদকের বিশ্লেষণ, ভালো করে এটা লক্ষ্য করলেন দেখো। তাহলে আমি যে অঙ্কটা করলাম সেই অঙ্কটা আমি যদি এটা মুছে দিই, মুছে দিয়ে যদি দেখি আমি যেটা করলাম, যেখানে ভাগশেষ কত থাকছে স্যার, ভাগশেষ থাকছে 9। যদি এরকম থাকতো, যদি এরকম থাকতো এইখানে -8 থাকতো, -1 না থেকে যদি -8 থাকতো, আমি এটাকে একটু লাল কালিতে লিখে দিচ্ছি, -8 নেই কিন্তু, কিন্তু আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে এখানে -8 যদি থাকতো তাহলে কি হতো, -8 থাকলে এখানে 1 এর পরিবর্তে -8 নেমে আসতো, -8। তাহলে দেখো -8 আর +8 মিলেমিশে ভাগশেষ হয়ে যেত এই ক্ষেত্রে 0। ভাগশেষ কত হতো, ভাগশেষ হয়ে যেত 0। যদি এখানে -8 থাকতো ভাগশেষ হয়ে যেত 0। সেই ক্ষেত্রে বলতে পারতাম যে, সেই ক্ষেত্রে বলতে পারতাম এই যে যে ভাজ্য রয়েছে, ভাজ্য কত, 3x² + 5x - 8, এই যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটাকে তখন কিন্তু এইটা এবং এটার গুণফল আকারে প্রকাশ করতে পারতাম, অর্থাৎ x-1 ইন্টু 3x + 8 আকারে প্রকাশ করতে পারতাম, যদি কিনা এখানে +1 এর পরিবর্তে -8 থাকতো। সেই ক্ষেত্রে যেহেতু গুণফল আকারে ভাঙতে পারছি, কোন একটা সংখ্যাকে গুণফল আকারে ভাঙলে যে সংখ্যা দুটো পাওয়া যাচ্ছে বা 3টে সংখ্যা পাওয়া যাচ্ছে, যে যতগুলো সংখ্যা পাওয়া যাবে এরা হয়ে যাবে এক একটা উৎপাদক। কার উৎপাদক, এর উৎপাদক। অর্থাৎ 3x² + 5x - 8 এতগুলো জিনিস x-1 এর মধ্যে ভাগ করে দেওয়া যাবে এবং 3x + 8 এর মধ্যে ভাগ করে দেওয়া যাবে, আগের উদাহরণে যেটা দেখিয়েছিলাম 272 এর ক্ষেত্রে। তাহলে এই যে সংখ্যাটা থাকছে, সংখ্যামালাটা থাকছে, এই সংখ্যামালার একটা উৎপাদক এটা আসলো, একটা উৎপাদক এটা আসলো, এ বাদেও অন্য উৎপাদক আসতে পারে, অন্যরকম আসতে পারে, কিন্তু আমরা যেটা এসেছে সেটার উপরে আমি কমেন্ট করছি যে x-1 হচ্ছে এর একটা উৎপাদক, অর্থাৎ x-1 দিয়ে একে ভাগ করলে ভাগটা মিলে যাবে। অথবা যদি আমি 3x + 8 দিয়ে ভাগ করি এটাকে, সেক্ষেত্রে ভাগটা মিলে যাবে। তাহলে উৎপাদক হয়ে গেল। তাহলে উৎপাদক কখন হবে স্যার, উৎপাদক কখন হবে, উৎপাদক তখনই হবে যদি ভাগশেষ কত থাকে, 0 হয়। যদি ভাগশেষ, আমরা পড়ছি ভাগশেষ উপপাদ্য, যদি ভাগশেষ 0 হয়ে যায়, ভাগশেষ যদি 0 হয়ে যায় তাহলে সেই সংখ্যাটা হয়ে যাবে এর উৎপাদক। অর্থাৎ আমি এইটাকেই একটু সুন্দর করে মুছে দিয়ে লিখছি, যেটা আমি লিখেছিলাম আমি একটু পাল্টে দিচ্ছি বোঝানোর জন্য, যেখানে +1 ছিল +1 এর পরিবর্তে -8 লিখছি। যদি +1 এর পরিবর্তে -8 লিখতাম, যদি +1 এর পরিবর্তে -8 লিখতাম, তাহলে এখানে যেখানে যেখানে 1 আছে -8ই হতো। দেখি তাহলে কি হতো রেজাল্টটা, রেজাল্টটা হতো দেখো 3 আর 5 যোগ করলে কত হচ্ছে 8, 8 এর থেকে 8 বাদ দিলে সেক্ষেত্রে ভাগশেষ কত হয়ে যাচ্ছে, ভাগশেষ 0 হয়ে যাচ্ছে। কখন 0 হচ্ছে, যদি 3x² + 5x - 8 থাকে এবং তাকে x-1 দিয়ে ভাগ করা হয়, x-1 দিয়ে ভাগ করা হয়, সেই ক্ষেত্রে ভাগশেষ হয়ে যাচ্ছে 0। 0 যখনই ভাগশেষ হয়ে যাচ্ছে তখন এটাকে বলতে পারবো, এটাকে বলতে পারবো যে x-1 হচ্ছে এটার একটা উৎপাদক। তাহলে আমি উৎপাদকও বের করতে পারবো। উৎপাদক বিষয়টা কি, উৎপাদক বিষয়টা খুব সিম্পল, আমি আগে ভাগ করে দেখবো ভাগশেষ উপপাদ্যকে কাজে লাগিয়ে যে ভাগশেষ কত থাকছে। যদি দেখি ভাগশেষ 0 থাকছে তাহলে বলবো যে এটা উৎপাদক হবে, যেটাকে দিয়ে ভাগ করছি, অর্থাৎ ভাজকটা উৎপাদক হয়ে যাবে। যদি দেখি না ভাগশেষ 0 থাকছে না, অন্য অন্য কোনো সংখ্যা থাকছে, যে কোনো সংখ্যা থাকতে পারে, তাহলে আমি বলবো না যে এটা উৎপাদক হচ্ছে, এটা উৎপাদক হবে না। তাহলে উৎপাদক হবে কি হবে না সেটা কিন্তু আমরা এই ভাগশেষ উপপাদ্যকে কাজে লাগিয়ে টেস্ট করে দেখতে পারি। আমার একটাই কাজ হচ্ছে যে দেখতে হবে ভাগশেষ 0 হচ্ছে কি হচ্ছে না। তো ভাগশেষ 0 বা হওয়া বা না হওয়ার উপর নির্ভর করছে যেটাকে দিয়ে ভাগ করছে, অর্থাৎ ভাজকটা উৎপাদক হবে কি হবে না। এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। আমি কিন্তু উপপাদ্যটাকে কোথাও টাচও করিনি, আমি একটা দুটো অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি সুবিধার জন্য, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। দেখো দেখো আমি 7.3 এর 3 দাগের 2 এর অঙ্কটা লিখেছি। 3 দাগের 2 এর অঙ্কটা কি বলেছে, বলছে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে তুমি এটা দেখাও বা বের করো x - a দিয়ে, এই রাশিটাকে বা এই রাশিমালাটাকে ভাগ করতে বলেছে, ভাগ করে বলেছে ভাগশেষ নির্ণয় করো, ভাগফল নির্ণয় করতে বলেনি, বলেছে ভাগশেষ নির্ণয় করো। কারণ ভাগশেষ উপপাদ্যের সাহায্যে কিন্তু আমরা ভাগফল কত সেটা বের করতে পারি না, আমরা যেটা বের করতে পারি ভাগ করলে ভাগশেষটা কত থাকবে। তাহলে আমাকে যেটাকে দিয়ে ভাগ করতে বলেছে আগের অঙ্কটার সঙ্গে যদি আমি মিলিয়ে ধরি, তাহলে এই রাশিটাকে আমরা, যেটা ভাজক রয়েছে ভাজকটাকে আমি g অফ x লিখবো, g অফ x ইকুয়াল টু এইটা। আর যেটা হচ্ছে ভাজ্য সেটাকে আমি f অফ x লিখবো, আগেরটার সাথে মিলিয়ে
যদি আমি বোঝার চেষ্টা করি, তাহলে আমি যেটাকে দিয়ে ভাগ করব সেই টার্মটা আমি দেখতে পাচ্ছি যে এক্স মাইনাস এ দিয়ে আমাকে ভাগ করতে হবে এই জিনিসটাকে। যদি ভাগ করি ভাগশেষ কত থাকবে? আমার ফার্স্ট কাজ হচ্ছে কি, এটাকে জিরো করে দেবো। জিরো করে দিলে এখান থেকে এক্স এর মান পেয়ে যাবো। এক্স এর মান কত বেরোচ্ছে, এ কে সমান চিহ্নের ডান দিকে পাঠিয়ে দিই, তাহলে মাইনাস এ সমান চিহ্নের ডান দিকে গিয়ে প্লাস এ হয়ে গেল। তাহলে এক্স এর জায়গায় আমি কিন্তু এ লিখে দেবো। যদি আমি এক্স এর জায়গায় এ লিখতে পারি তাহলে ভাগ শেষ কত হবে সেটা বের করতে পারবো। তাহলে আমার যে অঙ্কটা ছিল এফ অফ এক্স সমান এটা ছিল, এফ অফ এক্স সমান যেটা ছিল আমি ধরে নিয়েছি সেটা হচ্ছে এক্স কিউব মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস এ ছিল। তাহলে আমি এক্স এর জায়গায় কত লিখবো, এক্স এর জায়গায় এ লিখবো। তাহলে এক্স এর জায়গায় যদি এ লিখি, অতএব এক্স অফ এ ইকুয়াল টু, এক্স এর জায়গায় যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এ লিখে দাও, মাইনাস এখানে এ আছে তো এর জায়গায় তো এই হবে। এক্স এর জায়গায় কত লিখবে, এক্স এর জায়গায় এ লিখবে, তার মাথায় স্কোয়ার আছে বলে স্কোয়ার প্লাস 2, এটা কত এ, এটা হচ্ছে মাইনাস এ। এ কিউব এ স্কোয়ারের সাথে এ গুণ করলে এ কিউব হয় প্লাস 2a, তার থেকে মাইনাস এ কিউব মাইনাস এ কিউব কেটে গেল, দুটো এ ছিল তার থেকে একটা এ চলে গেল, তাহলে একটা এ থাকে। কি পেলাম, পেলাম হচ্ছে যদি এক্স মাইনাস এ দিয়ে এই রাশিমালাটাকে ভাগ করা যায় তাহলে ভাগশেষ থাকবে এ, এ ভাগশেষ থাকবে। তোমরা ভাগ নর্মাল প্রক্রিয়ায় করে দেখলো এ ভাগশেষই পাবে। সেটা আগের অঙ্কটায় উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিয়েছে, আর আমাদের নর্মাল ভাগ প্রক্রিয়ায় করা লাগবে না। ভাগশেষ উপপাদ্যের সাহায্যে দেখো কত সহজে আমি ভাগশেষ বের করতে পারলাম। তাহলে এটা একটা অঙ্ক গেল। এরকম আরো দু একটা অঙ্কটা লিখে রেখেছি। 8 দাগের অঙ্কটা কি দেওয়া আছে, এফ অফ এক্স সমান কিছু একটা দেওয়া আছে, এফ অফ এক্স সমান এটা দেওয়া আছে। বলছে তাই যদি হয় তবে দেখাও যে এফ অফ এ প্লাস এফ অফ বি সমান এফ অফ এ প্লাস বি। খুব সোজা। অর্থাৎ এখানে এফ অফ এক্স সমান যেটা দেওয়া আছে আমাকে ফার্স্টে বের করতে হবে বাঁদিকে, যেটা সমান চিহ্নের বাঁদিকে আছে, দেখাতে বলেছে এফ অফ এ, অর্থাৎ এক্স এর জায়গায় আমি লিখবো কত, এ লিখবো। তাহলে আমি অতএব লিখতে পারি এফ অফ এক্স রয়েছে, আমাকে এখানে প্রথম যেটা লাগবে সেটা এফ অফ এ লাগবে। সমান চিহ্নের বাঁদিকে এফ অফ এ আছে, তাহলে এফ অফ এর মান বের করে নি। কোথা থেকে বের করবো, এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে সেখান থেকে বের করবো। এক্স এর জায়গায় এ লিখলাম, তাহলে যেখানে যেখানে এক্স আছে ফার্স্ট কাজ হচ্ছে সেখানে সেখানে এ বসিয়ে দেওয়া। খুব সোজা, দেখো কত সোজা। তাহলে যেখানে যেখানে এক্স আছে, কোথায় এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে এক্স এর জায়গায় এ বসিয়ে দিলাম, মাইনাস বি থাকলো, নিচে হচ্ছে এ মাইনাস বি, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখি, প্লাস এটা হচ্ছে বি আছে, এখানে এ লিখবো। এক্স যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমি এ লিখবো। হলো, কি হচ্ছে দেখে নি। দেখো এ মাইনাস বি, এ মাইনাস বি, নিচে আছে এ মাইনাস বি, এ মাইনাস বি মাইনাস বি কেটে গেল, কত থাকছে, এখানে এ থাকছে। এর থেকে এ বাদ দিলে কত হয়, শূন্য হয়। শূন্যর সঙ্গে যাই গুণ করবে না কেন শূন্য, এটা মানে শূন্য, শূন্যর সাথে বি গুণ করলে শূন্য, শূন্যকে যা দিয়েই ভাগ করো না কেন শূন্য, মানে ব্যাপারটা দাঁড়িয়ে গেল শূন্য আসলো। তাহলে এর সাথে শূন্য যোগ করলে এ, এফ অফ এ মানে দেখলাম এ বেড়ে গেল। একই রকম ভাবে পরেরটা যেটা চেয়েছে এফ অফ বি সমান কত, এফ অফ বি বের করব। এফ অফ বি অর্থাৎ যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমি বি লিখে দেবো, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে বি লিখে দেবো। লেখো, তাহলে এখানে এ আছে তো এ লেখো, ব্র্যাকেট এক্স এর জায়গায় কত লিখবো, বি, বি মাইনাস বি, বি মাইনাস বি এটা জিরো হয়ে যাবে, এ মাইনাস বি প্লাস বি আছে এই যে এক্স এর জায়গায় কত লিখবো, এক্স এর জায়গায় বি লিখবো, বি মাইনাস এ। আমি এফ অফ বি এর মান বের করছি, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমি বি লিখে দেবো। তাই যদি হয় বি থেকে বি বাদ দিলে জিরো, জিরোর সঙ্গে গুণ করলে জিরো, উপরে জিরো হচ্ছে, জিরোকে যাই দিয়ে ভাগ করবো না কেন সেটা জিরো হয়ে যাবে। তাহলে এটা জিরো হচ্ছে প্লাস বি মাইনাস এ, বি মাইনাস এ কেটে গেল, কত থাকছে রেজাল্ট, রেজাল্ট থাকছে বি। তাহলে এটা হচ্ছে বি, এফ অফ বি মানে বি বেরিয়ে গেল, এটা দেখলাম। এইবার মাইনাস বি আছে, মাইনাস বি লিখবো বাই এ মাইনাস বি, দেখতে পাচ্ছি এইখানে প্লাস বি, এক্স এর জায়গায় লিখবো এ প্লাস বি মাইনাস এ বাই বি মাইনাস এ। দেখি কি আসে রেজাল্ট, বি আর বি কেটে গেল, এখান থেকে দেখো প্লাস এ মাইনাস এ কেটে গেল, ওপরে কি থাকছে, ওপরে যেটা থাকছে সেটা হচ্ছে এ, আর এ আছে, এ বাইরে আছে এ ভেতরে আছে, তাহলে এর সাথে এ গুণ করলে এ স্কোয়ার, এখানে কি আছে বাই এ মাইনাস বি, এখানে হচ্ছে প্লাস, দেখো বি আর বি গুণ করলে বি স্কোয়ার, নিচে আছে
বি মাইনাস এ, এটাকে আমি সাজিয়ে লিখছি মাইনাস কমন নিয়ে এ মাইনাস বি লিখছি। এইটার এটা এক হয়ে যাবে, দুটো চিহ্ন পাশাপাশি বসে না, প্লাসে মাইনাসে মাইনাস হবে, পরের লাইনে লিখবো এ স্কোয়ার বাই এ মাইনাস বি, প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি। লসাগু কত হবে? লসাগু করে দেব, লসাগু হয়ে যাচ্ছে এ মাইনাস বি, লসাগু হয়ে যাচ্ছে। দুটোর নিচে এ মাইনাস বি আছে, তাহলে উপরে কত হচ্ছে এ স্কোয়ার, এদিকে আছে বি স্কোয়ার হলো। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা লিখলাম, নিচে যেটা আছে এ মাইনাস বি সেটা লিখে দিলাম, এ মাইনাস বি কেটে গেল, তাহলে রেজাল্ট যেটা আসছে, অতএব আমরা এখান থেকে লিখতে পারি এফ অফ এ প্লাস বি সমান আসলো এ প্লাস বি। রেজাল্ট কি বলেছে? আমাকে দেখাতে বলেছে যে, দেখাও যে, আমাকে দেখাতে বলেছে, তোমরা নিচে লিখবে, দেখাও যে এফ অফ এ প্লাস এফ অফ বি, এফ অফ এ সমান কত এসছে বাদিকে, এফ অফ এ সমান দেখো বের করে রেখে দিয়েছি এ বেরিয়েছে এ, এফ অফ বি সমান কত বেরিয়েছে বি বেরিয়েছে। আর যেটা একটু আগে বের করলাম এফ অফ এ প্লাস বি সমান কত বেরিয়েছে, এদিকে দেখো এ প্লাস বি বেরিয়েছে। তো দুটো সমান হয়ে গেল, এখানে এ প্লাস বি, এখানে এ প্লাস বি। অতএব আমি লিখতে পারবো যে অতএব এফ অফ এ প্লাস এফ অফ এ প্লাস এফ অফ বি ইকুয়াল টু এফ অফ এ প্লাস বি। এটা দেখাতে বলেছিল, দেখানো হয়ে গেছে, প্রমাণিত, প্রমাণ করে দিলাম। এটা হচ্ছে একটা সহজ সরল অঙ্ক, যেটা তোমাদের পরীক্ষায়